আসসালামু আলাইকুম সকলকে। বহুল আকাঙ্ক্ষিত রসায়ন সাজেশন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি নিচ্ছ ভালো নিচ্ছ। রসায়ন নিয়ে তোমাদের মনে একটা আতঙ্ক থাকে, ফেক আতঙ্ক। এটা শুরু হয় এসএসসি থেকে আমাদের টিচাররা মাথায় ঢুকায় দেয় রসায়ন খুব কঠিন, রসায়ন পারা যাবে না। এটা আমরা এসএসসিতে ক্যারি করি, এইচএসসিতে ক্যারি করি, অ্যাডমিশন টেস্টেও ক্যারি করি। কিন্তু রসায়ন কিন্তু কম্পারেটিভলি অন্যান্য জিনিসগুলো থেকে অনেক সহজ যদি তুমি একটু মাথা কাটায় চিন্তা করো। বাট আমরা রসায়ন পরীক্ষা দিতে গিয়ে আমি ভাবি যে না, আমি কোনো মাথা কাটাবো না, আমি কোনো চিন্তা করবো না, আমি চুপচাপ বসে থাকবো। একদম ইজি রসায়ন, ঠিক আছে? তো ভয় পাওয়ার কিছু নেই। তো আসো, রসায়নের জন্য আমরা আজকে তোমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা সাজেশন একসাথেই দিব। মাস্ট নো টপিক যেগুলো তুমি অ্যাডমিশন টেস্টের আগে দেখে যাবা, সেগুলো নিয়ে কথা বলবো, যেটা তোমাকে ফাইনাল রিভিশন দিতে তোমাকে হেল্প করবে। তো চলো আমরা শুরু করি। তো প্রথমেই হচ্ছে যে আমাদের রসায়নের জন্য তুমি যেটা করবা, ফর দ্য আইন রসায়নের জন্য যেটা, সেটা হচ্ছে তুমি যখন রসায়ন পড়তে বসবা তখন তোমাকে অবশ্যই হাজারিন আখতারের বই পড়তে হবে। হাজারিন আখতারের বইয়ের পেছনে যে অনুশীলনীর এমসিকিউগুলো রয়েছে 100, 150, 200 করে এমসিকিউ, সেগুলো সবগুলা দেখবা, বহুপদীগুলো সহ দেখার চেষ্টা করবা। এবং বইয়ের ভেতরে যে অধ্যায় আছে, অধ্যায়ের ভেতরে ভেতরে বিভিন্ন জায়গায় ডানে ছোট ছোট বক্স করে কিছু প্রশ্ন দেওয়া থাকে প্র্যাকটিসের জন্য, সেগুলাও দেখবা। দুই টাইপের এমসিকিউই দেখবা, কোনো এমসিকিউ যেন কোনোভাবে কোনো অবস্থাতে বাদ না যায়। এই হাজারিন আগের বইয়ের পেছনের এমসিকিউগুলো থেকেই দেখা যায় অ্যাডমিশন টেস্টে 25টার মধ্যে 10 থেকে 15টা এমসিকিউ চলে আসে। সো ইটস ভেরি বিগ ডিল এই প্রশ্নগুলা। এবার আসো অধ্যায় ভিত্তিক যদি আমরা শুরু করি, ল্যাবরেটরি রসায়ন অধ্যায়টা খোলার পরই প্রথমে তুমি গ্লাভস নিয়ে জানাশোনা করার চেষ্টা করবা, যে কোথায় কোন গ্লাভস ব্যবহার করা হয়, কোন গ্লাভসটা সবচেয়ে বেশি ব্যবহার করি, কোনটা অ্যালার্জি সৃষ্টি করে, কোন গ্লাভসটা হচ্ছে যে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। গ্লাভস নিয়ে সব কিছু জানবা। গ্লাস ক্লিনারের মধ্যে 3 ধরনের গ্লাস ক্লিনার আছে। সোডিয়াম কার্বনেট রয়েছে, ডেকন 90 রয়েছে এবং ক্রোমিক অ্যাসিড মিক্সচার রয়েছে। ক্রোমিক অ্যাসিড মিক্সচারের মধ্যে K2Cr2O7 ও গাঢ় H2SO4 ব্যবহৃত হয়। 2 মোলার ঘনমাত্রা গাঢ় H2SO4। এটা যদি আমাদের দূষিত হয়ে যায়, আমাদের কি দেখা যায়, সবুজ বর্ণ দেখা যায়। সো এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণ নিয়ে সবকিছু একদম ডিটেল জানতে হবে তোমাকে। প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড দ্রবণ রয়েছে। কাদের প্রাইমারি বলতেছি, কেন বলতেছি, কাদের সেকেন্ডারি বলতেছি, কেন বলছি। প্রাইমারি স্ট্যান্ডার্ড কারা কারা? যাদের মধ্যে কার্বন আর ক্রোমিয়াম আছে তারা সবাই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড, আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড বাকি সব কিছু। তো প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড দ্রবণ সম্পর্কে বিস্তারিত জানতে হবে। একটা প্রশ্ন এখান থেকে চলে আসে, মোলার দ্রবণ কি, সেমিমোলার কি, ডেসিমোলার কি, প্রমাণ দ্রবণ কি, সংজ্ঞাগুলো একটু জানবা। যার ঘনমাত্রা জানি তাকেই বলি কি আমরা প্রমাণ দ্রবণ বলি। আয়তনিক বিশ্লেষণে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার হয়, মেজারিং সিলিন্ডার, ভলিউমেট্রিক ফ্লাক্স, কনিক্যাল ফ্লাক্স, বুরেট, পিপেট, কোনটার কি ব্যবহার, কোনটায় প্রমাণ দ্রবণ তৈরি করতেছি, কোনটা দিয়ে আমরা HCl মাপছি, কোনটা আমরা হচ্ছে 2TD আর কোনটা TC, এই জিনিসগুলো সম্পর্কে ক্লিয়ার কাট আইডিয়া তোমার থাকতে হবে। বুনসেন বার্নার রিলেটেড সবকিছু। বুনসেন বার্নার এবং হচ্ছে স্পিরিট ল্যাম্প, দুইটা জিনিস আছে। বুনসেন বার্নারে সম্পূর্ণ দহন কখন হয়, অসম্পূর্ণ দহন কখন হয়, কোনটা শীষকালি হয়, কোনটা হয় না, কোনটা শিখা পরীক্ষায় ব্যবহার করি, কোনটা শিখা পরীক্ষায় ব্যবহার করি না। আমাদের স্পিরিট ল্যাম্পে মিথিলিটি স্পিড রূপে কি থাকে, 95% রেকটিফাইড স্পিড আর 5% মিথানল যে থাকে। সো এই জায়গায় রিলেটেড সব, কোনো কিছু এখান থেকে বাদ দেওয়া যাবে না। শুষ্ক কারক এবং নিরোধক, এই টপিকটা নতুন অ্যাড হয়েছে, আমার কাছে খুব ভালো লাগে এবং আমার কাছে মনে হয় জিনিসটা ইম্পর্টেন্ট। কোনটা শুষ্ক কারক, কোনটা নিরোধক, কোনটা হচ্ছে শুষ্ক কারক নিরোধক উভয়, তরল শুষ্ক কারক, কঠিন শুষ্ক কারক, এই জায়গাটা ভালো করে দেখবা। MSDS এর ফুল ফর্ম একটা জানবা। ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। হ্যাজার্ড সিম্বল কয়টা আছে? 10টা হ্যাজার্ড সিম্বল আছে। তেজস্ক্রিয়র জন্য যে ট্রিফয়েল, এতটুকু। হ্যাজার্ড সিম্বল নিয়ে বিস্তারিত জানতে হবে না। পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ এবং এর বিকল্পের একটা চার্ট দেওয়া আছে, যে এই জিনিসটা ক্ষতিকারকের বিকল্পটা কি। পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকরের জন্য বিশাল বড় একটা চার্ট দেওয়া আছে, যেটা দেখে তোমাদের মাথা ঘুরে যায়। সেটা সব কিছু আমার কাছে মনে হয় না ইম্পর্টেন্ট। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা লিকার অ্যামোনিয়া, ক্লোরোফর্ম, ফরমালিন, কৌষ্টিক সোডা বা কৌষ্টিক পটাশ, এগুলো গুরুত্বপূর্ণ। যেমন ক্লোরোফর্ম থেকে প্রশ্ন আসে, চেতনানাশক হিসাবে কোনটা? ক্লোরোফর্ম। স্নায়ুতন্ত্রের সমস্যা করতে পারে কোনটা? ক্লোরোফর্ম। ফরমালিন থেকে আসতে পারে যে ফরমালিনের অভাবে আমাদের কি হতে পারে? ক্যান্সার হতে পারে ফরমালিনের অভাবে। কৌষ্টিক সোডা, কৌষ্টিক পটাশ, এগুলো যে চোখে পড়লে চোখ হচ্ছে যে আমাদের অন্ধ হয়ে যেতে পারে 10 সেকেন্ডের মধ্যে, রক্তবর্ণ করে কোনটা চোখের, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। সো এই অংশগুলো একটু ভালো করে দেখবা। আর অবশ্যই বইয়ের পেছনে এমসিকিউগুলো ভালো করে দেখতে হবে, এই অধ্যায়ের পেছনে কোন কোন এমসিকিউগুলো রয়েছে।
গুণগত রসায়ন শুরু হয় রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেলের যা আছে ইচ অ্যান্ড এভরিথিং। রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেল থেকে এই জায়গাটা থেকে প্রতি বছরই একটা দুইটা প্রশ্ন আমাদের চলে আসে। এইটা এখান থেকে হচ্ছে যে প্রতি বছরই কী হয়, একটা দুইটা প্রশ্ন আমাদের চলে আসে। তো এই জায়গাটা আমাদের খুব ভালো করে কিন্তু দেখতে হবে। রাদারফোর্ড বোরের পরমাণু মডেলের এখানে ছোট ছোট অনেকগুলো কথা আছে, সেটা দেখবা। কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যাতে তোমরা তো এইচএসসির জন্য ভালো করে কোয়ান্টাম সংখ্যা পড়েছো, সেই কোয়ান্টাম সংখ্যার যে নলেজটা সেটাকেই তোমরা হচ্ছে ক্যারি করবে অ্যাডমিশন টেস্টের জন্য। দেখা যায় আসতে পারে যে এই কোয়ান্টাম সংখ্যা দিয়ে কী প্রকাশ হয়, এন এর মান এত হইলে এল এর মান কোনটা হতে পারে, সেরকম প্রশ্ন কিন্তু আনকমন না, পরীক্ষার জন্য কমন প্রশ্ন আসতে পারে কিন্তু, ঠিক আছে। তারপর আমরা যদি দেখি যে স্থায়ী অস্থায়ী কণিকা, স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, কম্পোজিট কণিকা, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এই জায়গাটা থেকে এই কয়টা কথা থেকে প্রতি বছর একটা প্রশ্ন আসে। সো দেখে নিবা যে স্থায়ী কণিকা কোনটা, যে আমরা জানি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী কণিকা রয়েছে, কম্পোজিট কণিকা রয়েছে, আলফা কণা, ডিউটেরন। আইসোটোপ হচ্ছে যে যাদের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু হচ্ছে ভর সংখ্যা ভিন্ন। কী কারণে? মূলত নিউট্রন সংখ্যা ভিন্নতার কারণে। আইসোবার ভর সংখ্যা সমান, পারমাণবিক সংখ্যা ভিন্ন। আইসোটোন আছে নিউট্রন সংখ্যা সমান যাদের মধ্যে। নিউক্লিয়ার ফিশন, ফিউশন, ট্রান্সমুটেশন, এই তিনটা বিক্রিয়া সম্পর্কে একটু জেনে নিবা যে নিউক্লিয়ার ফিশন কোথায় হয়, ফিউশন কোথায় হয়, ট্রান্সমুটেশন কোথায় হয়, কোনটায় হচ্ছে নতুন যৌগ তৈরি হয়, কোনটায় শক্তি উৎপন্ন হয়, কোনটায় কত শক্তি, এই জায়গাটা খুব ভালো করে দেখবা। আউববাউন নীতি, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি। আউববাউন নীতিটা শক্তির উচ্চক্রম নীতি। হুন্ডের নীতির কারণে হচ্ছে প্রত্যেক অরবিটালে বিজোড় ইলেকট্রন বেশি হয়, একটা করে ইলেকট্রন প্রবেশ করে। পাউলির বর্জন নীতির কারণে আমাদের একটা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে সেটা বের করতে পারি। আর পাউলির বর্জন নীতি কি? নীতিগুলা জানবা, একটা লাইন তুলে দিয়ে বলতে পারি এটা কোন নীতি, বা বলতে পারি এই কাজটা ঘটছে কোন নীতির কারণে। সহজ হিসাব, একদম সিম্পল ভাবে চিন্তা করবা, হয়ে যাবে। তড়িৎচুম্বক বর্ণালীটা একদম অনেকগুলো স্টার দিছে, কারণ এখান থেকে একটা প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে যে আমাদের তড়িৎচুম্বক বর্ণালীতে যে রশ্মিগুলো আছে কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত, ভালো করে জানবা। বেনিয়া সহকলার তরঙ্গ দৈর্ঘ্য খুব সুন্দর করে জানবা। কোন রশ্মি কোথায় ব্যবহার করা হয়, একই সাথে একটা চার্ট দেওয়া আছে, সেই চার্টটাও খুব সুন্দর করে ঠান্ডা মাথায় ভালোবাসা নিয়ে সুন্দর করে চার্টটা পড়বা, সেখান থেকে একটা প্রশ্ন, এই জায়গা থেকে একটা প্রশ্ন আসবে। একটা জিনিস মনে রাখবা, যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার তরঙ্গ সংখ্যা এবং শক্তি তত কম। যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার তরঙ্গ সংখ্যা এবং শক্তি কম, কারণ তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তরঙ্গ সংখ্যা এবং শক্তি দুইটা সম্পর্কই ব্যস্তানুপাতিক। আরেকটা জিনিস এখানে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত, 0.529 অ্যাংস্ট্রন। প্রথম কক্ষপথের শক্তি -13.6 ইলেকট্রোভোল্ট। এখান থেকে আমরা যে কোনো কক্ষপথের শক্তি, যে কোনো কক্ষপথের হচ্ছে যে আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারি, কিন্তু যে কোনো কক্ষপথের ব্যাসার্ধের জন্য n² দিয়ে গুণ দিই প্রথম ব্যাসার্ধটাকে, আর যে কোনো কক্ষপথের শক্তির জন্য n² দিয়ে ভাগ দিই আমরা। n² মানে কি? কক্ষপথের নাম্বার। সিরিজ সমূহ লাইম্যান, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফুন, এখান থেকে লাভ দিল এটা কি সিরিজ, ওইখান থেকে লাভ দিল কি সিরিজ, এখানে কোন ধরনের আমাদের হচ্ছে বর্ণ দেখা যাবে। চিকিৎসা ক্ষেত্রে আইআর রে, আইআর রে এর মধ্যে তো আমাদের তিনটা আইআর আছে জানি না, আমাদের হচ্ছে নিয়ার আইআর, ফার আইআর, মিডল আইআর। মিডল আইআরটা জৈব যৌগের কার্যকারীমূলক শনাক্তকরণে ব্যবহার হয়, আর চিকিৎসা ক্ষেত্রে তো আমাদের নিয়ার আইআর আর ফার আইআর ব্যবহার হয়। ইউভিটা কিন্তু এখানে এই তড়িৎচুম্বক বর্ণালী কিন্তু ব্যবহারও পড়তে বলছে, সেখান থেকে ইউভি থেকে ইনভেরিবলি প্রশ্ন আসে, জাল টাকা, জাল নোট, পাসপোর্ট শনাক্তকরণে ইউভি ব্যবহার করা হয়। এমআরআই এর পূর্ণরূপ ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, NMR এর পূর্ণরূপ নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, ডটের পূর্ণরূপ ডিফিউজ অপটিক্যাল টোমোগ্রাফি, সিটি স্ক্যান, কম্পিউটার টোমোগ্রাফি, এই পূর্ণরূপগুলো পরীক্ষার মধ্যে আসে। শিখা পরীক্ষা এবং আয়ন শনাক্তকরণ, শিখা পরীক্ষায় কোনটা কি বর্ণ দেখায় এবং এই বর্ণটা কোবাল্ট ব্লু গ্লাস দিয়েও কি দেখায় এটাও জানতে হবে। আয়ন শনাক্তকরণ রিলেটেড কথাবার্তাও তোমাকে একদম বিস্তারিতভাবে জানতে হবে, যে আয়ন শনাক্তকরণের উপর আমার একটা 30 মিনিটের ক্লাস আছে। আয়ন শনাক্তকরণ নিয়ে যাদের ঝামেলা তা দেখে নিও, আমি ডেসক্রিপশনে ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব। দ্রাব্যতার বেসিক জানতে হবে, যে কখন অদক্ষেপ পড়ে কখন পড়ে না, দ্রাব্যতা কী কী বিষয়ের উপর নির্ভর করে, দ্রাব্যতার গুণফলটা পরীক্ষায় অনেক সময় বের করতে আসতে বলতে পারে যে এটা হইলে দ্রাব্যতা, এই দ্রবণে দ্রাব্যতার গুণফল কত, সিম্পল হিসাবে গুণফল হচ্ছে s², s³ s⁵ সেভাবে বের করি না সেইটা। আর হচ্ছে যে আমাদের এখান থেকে আর কিছু লাগে না। আর বইয়ের পেছনে অনেকগুলো কথা আছে, তার মধ্যে কেলাসনটা কোথায় হয়, কেলাসনের বেসিক কথা, ঊর্ধ্বপাতন কাদের মধ্যে হয়, আংশিক পাতন, সুগন্ধি যারা তাদের মধ্যে হয়, বেসিক্যালি রেকটিফায়ার স্পিড আংশিক পাতন হয়, গোলাপ জলের ক্ষেত্রে আংশিক পাতন আমরা পাই। আর হচ্ছে ক্রোমাটোগ্রাফি, ক্রোমাটোগ্রাফি যে পার্থক্যটা মানে দুইটা টাইপ আছে, RF এর ভ্যালুটা আছে, এই জায়গাগুলো একটু দেখবা। একদম সুপারফিশিয়ালি আমরা এতদিন তোমাদের যা পড়িয়েছি সেগুলোই দেখবা, খুব ডিপ ঘেটে ঘেটে তোমার পড়ার দরকার নাই। মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারটা এত গুরুত্বপূর্ণ যে এই চ্যাপ্টার থেকে আসলে বলার কিছু নাই। মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের সকল ব্লকের মৌলের সংখ্যা, S ব্লকে 14টা, P ব্লকে 36টা, D ব্লকে 41টা, F ব্লকে কয়টা 27টা, এবং এদের ধর্ম, S ব্লকের ধর্ম, P ব্লকের ধর্ম, D ব্লকের ধর্ম, F ব্লকের ধর্ম। D ব্লকে যে অবস্থান্তর মৌলের 5টা ধর্ম আছে, যে প্যারাচুম্বকত্ব, পরিবর্তনশীল জারণমান, প্রভাবন ধর্ম, রঙিন যৌগ, জটিল যৌগ, এই 5টা ধর্ম থেকে আসতে পারে, নিচের কোনটা অবস্থান্তর মৌলের ধর্ম না।
এরপর ইলেকট্রন বিন্যাস, এগুলোর 1 থেকে 30 পর্যন্ত যে ইলেকট্রন বিন্যাসটা দেখবা। পি ব্লকগুলোকে আলাদা আলাদাভাবে কিন্তু বলা আছে, যেমন হচ্ছে যে আমাদের গ্রুপগুলোর নাম জানবা, গ্রুপ 1 এর নাম ক্ষার ধাতু, গ্রুপ 2 এর নাম মৃৎ ক্ষার ধাতু, গ্রুপ 14 এর নাম কি আমাদের, গ্রুপ 15 এর নাম নিকটোজেন, গ্রুপ 16 এর নাম হচ্ছে চ্যালকোজেন। তো এই নামগুলো জানবে এবং কোন গ্রুপে কে আছে 1, 2, 13, 14, 15, 16, 17, 18 এই কয়টা একটু জানার চেষ্টা করবা, অবশ্যই জানার চেষ্টা করবা। এরপর হচ্ছে যে আমাদের এই অ্যাক্টিনাইট সিরিজ, ল্যান্থেনাইট সিরিজ, এদের হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো জানবা। সো এই জায়গাটা পুরাটাই ভালো করে পড়বা। পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে বেসিক জিনিস মনে রাখবা, বাম থেকে ডানে গেলে কে বাড়ে, বাম থেকে ডানে গেলে কে কমে, আর হচ্ছে উপর থেকে নিচে গেলে কে বাড়ে, উপর থেকে নিচে গেলে কে কমে। আমাদের 4টা জিনিস আছে যেটা বাম থেকে ডানে গেলে হচ্ছে কমে, আর বাকি সব কিছু কিন্তু বাম থেকে ডানে গেলে বাড়ে। তারপর হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যে কিছু ব্যতিক্রম আছে না, যেমন তড়িৎ আমাদের হচ্ছে ইলেকট্রন আসক্তির একটা ব্যতিক্রম আছে, যে ফ্লোরিনে ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা কিন্তু ক্লোরিনে ইলেকট্রন আসক্তি বেশি। আয়নীকরণ শক্তির মধ্যেও কিছু ব্যতিক্রম আছে। সেই চ্যাপ্টারটি একটু মনোযোগ দিয়ে ভালো করে পড়বা। ফাজানের নীতি তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কার সমযোজী ধর্ম বেশি, কার আয়নিক ধর্ম বেশি, এটা ফাজানের নীতি দিয়ে কিন্তু আমরা বের করতে পারি, তাই না? কে পানিতে দ্রবণীয় হবে, কে দ্রবণীয় হবে না, পোলারিটি, তৈত্রিয়ান্তকতার পার্থক্যের উপর আমরা পোলারিটি বের করি, একটা ছক দেওয়া আছে, তৈত্রিয়ান্তক পার্থক্য কত হলে পোলারিটি কত হবে। তো ফাজানের নীতি দিয়ে বেসিক্যালি হচ্ছে আমরা কি বের করি, ফাজানের নীতি দিয়ে আমরা বেসিক্যালি হচ্ছে আয়নিক যৌগের সমযোজী ধর্ম বের করি, পোলার আয়ন বলি ফাজানের নীতিকার। পোলারিটি দিয়ে আমরা কি বলি করি, সমযোজী যৌগের আয়নিক ধর্ম বের করি আমরা পোলারিটি দিয়ে। সংকরায়নটা হচ্ছে কার মধ্যে কি সংকরায়ন দেখা যায়, এটা তোমরা অনেকবার শিখছো, কোন বন্ধন কোন পাওয়া যায়, বেসিকগুলো একটু জানবা, কার মধ্যে কি সংকরায়ন হয়, বেসিকটা। বন্ধন, বন্ধন সমযোজী বন্ধন কি, আয়নিক বন্ধন কি, সন্নিবেশ সমযোজী বন্ধন কোথায় কোথায় দেখা যায়। তারপর হচ্ছে একটা প্রশ্ন আসে যে অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে কি কি বন্ধন পাওয়া যায়। তোমরা এইচএসসির জন্য এই চ্যাপ্টারটা যেভাবে পড়ছো অ্যাডমিশনের জন্য সেভাবেই দেখবা। এছাড়া হাইড্রোজেন বন্ধনটা পরীক্ষার মধ্যে কিন্তু ইনভেরিয়েবলি আসে। হাইড্রোজেন বন্ধন, অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, বরফের মধ্যে যে হাইড্রোজেন বন্ধন থাকে, সেই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটা এত গুরুত্বপূর্ণ যে সবই বললাম, তোমার কাছে মনে তো ভাইয়া সবই বলছে, কারণ এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা। রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে তোমরা প্রভাবকটা, রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা খুলেই তোমরা ফার্স্টে প্রভাবক পড়বা, আর কিছু পড়ো না পড়ো ফার্স্টে তুমি প্রভাবক পড়ে ফেলবা, খুব ভালো করে প্রভাবক পড়বা। শিল্পক্ষেত্রে প্রভাবন ক্রিয়া, অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে, সালফার ট্রাইঅক্সাইড উৎপাদনের ক্ষেত্রে লাশ আতিলীয় নীতি খুব ভালো করে পড়বা। গ্রিন কেমিস্ট্রি নীতির সংখ্যা কয়টা, 12টা। একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, কিভাবে একটা উভমুখী বিক্রিয়াকে একমুখী করা যায়, 3টা প্রসিডিউর আছে। এসিডের শক্তিমত্তা খুব ভালো করে পড়বা, যে আমাদের এসিডের শক্তিমত্তাটা কি কি জিনিসের উপর ডিপেন্ড করে, কে এর উপর ডিপেন্ড করে। হাইড্রাসিডের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে যে আমাদের ঋণাত্মক আয়নের আকারের উপর ডিপেন্ড করে, কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যার উপর ডিপেন্ড করে, কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা সেম হলে কি নির্ভর করে, এটা খুব ভালো করে এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষার মধ্যে আসবে। পিএইচ এর ম্যাথগুলো খুব খুব ভালো করে করবা। তোমাদের অনেকের নাকি পিএইচ এর ম্যাথে কনফিউশন আছে, আমি চেষ্টা করবো কাল বা পরশু পিএইচ এর ম্যাথের উপর একটা ক্লাস দিতে। আমার কিন্তু রসায়নের ক্যালকুলেটর ছাড়া ম্যাথের উপর একটা ক্লাস আছে, এটা কিন্তু ভালো করে দেখবা। পিএইচ এর থেকে একটা ম্যাথ তোমার অ্যাডমিশন টেস্টে অবশ্যই আসবে, অবশ্যই আসবে। এরপর হচ্ছে আমাদের মানুষের রক্তে কি কি টাইপের বাফার আছে। আমাদের মানুষের রক্তে 3 টাইপের বাফার আছে, প্রোটিন বাফার, ফসফেট বাফার, বাইকার্বোনেট বাফার। মেইন বাফার কোনটা, বাইকার্বোনেট বাফার। এবং হচ্ছে মানুষের রক্তে পিএইচ যে 7.4 হচ্ছে 7.4, কিন্তু আমরা রেঞ্জে বলি 7.35 থেকে 7.45। যদি দেখা যায় 7.35 এর নিচে নেমে যায়, ধরো 6.9 হয়ে গেছে, তখন সেটাকে বলি অ্যাসিডোসিস। 7.45 এর বেশি হয়ে গেলে তখন আমরা কি বলি, অ্যালকালোসিস বলি। 0.5 এর বেশি কম হলে কিন্তু আমাদের জীবন মানে হচ্ছে যে মরণের দিকে আমরা ঠেলে দেয়। বিভিন্ন গড় বন্ধন শক্তি, গড় বন্ধন শক্তির মধ্যে দেখবা যে অক্সিজেনের বন্ধন শক্তি 498 কিলো জুল পার মোল, ক্লোরিন বন্ধন শক্তি 242 কিলো জুল পার মোল, অক্সিজেন হাইড্রোজেন 435 কিলো জুল পার মোল। এই বন্ধন শক্তিগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসে। অ্যাসিড ক্ষারের প্রশমন তাপের একটা ছক দেওয়া আছে, যে HCl এর সাথে হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার সাথে এটা, এই ছকটা একটা প্রশ্ন পরীক্ষার মধ্যে আমার মনে আসবে। ল্যাভোসি এবং হেসের সূত্রের নামটা একটু জানবা। ল্যাভোসির সূত্রের মধ্যে কি হয়, হেসের সূত্রে কি হয়। হেসের সূত্রটা যেটা তাপ সমষ্টিকরণ সূত্র, ল্যাভোসির সূত্রটা হচ্ছে ফ্রন্ট রিঅ্যাকশনে, মানে সম্মুখমুখী বিক্রিয়ায় যত আমাদের ডেল এইচ হয়, বিপরীতমুখী বিক্রিয়া ডেল এইচ সেম হয়, জাস্ট চিহ্নটা ভিন্ন হয়। সো এই জিনিসগুলো দেখলে চতুর্থ অধ্যায় থেকে আমার মনে হয় না আর কিছু তোমাকে আটকাবে। পঞ্চম অধ্যায় শুরু করবা প্রাকৃতিক এবং কৃত্রিম ফুড প্রিজারভেটিভ, কিচ্ছু বাদ রাখবে না, খুব ভালো করে পড়বা, কারণ এখান থেকে একটা প্রশ্ন আসবে। ক্যানিং, বিভিন্ন জিনিসের ক্যানিংয়ে, ভুট্টা ক্যানিংয়ের ক্ষেত্রে এইটা ক্যানিংয়ে, ওইটা ক্যানিংয়ে কোন প্রিজারভেটিভটা ব্যবহার করে, জাস্ট সেটার নাম জানবা। সাসপেনশন এবং কলয়েড, সাসপেনশনের ব্যবহার আর কলয়েডের একটা ছক দেওয়া আছে, খুব ভালো করে জানবা। দুধ আর মাখন থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে অ্যাডমিশন টেস্টে। লিপস্টিকের প্রধান উপাদান কি, বেবি পাউডারের মধ্যে কি কি আছে, গোলাপ জলের মধ্যে কি কি আছে, গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার, ভিনেগার। এই কয়টা জিনিস আমার মতে দেখে যাওয়া তোমার উত্তম। বাকিগুলো তুমি না দেখলেও মানে বাকিগুলাও দেখবা, বাট এই কয়টা জিনিস অবশ্যই দেখবা।
তারপর যদি আমরা আসি রসায়ন দ্বিতীয় পত্র, তাহলে দেখো প্রথম পত্র থেকে কিন্তু আমি বেশি কথা বলছি, কারণ প্রথম পত্র থেকে বেশি প্রশ্ন আসবে। 25টা প্রশ্নের মধ্যে দেখা যায় 12-13টা প্রথম পত্র থেকে থাকে, এবং যে টপিকগুলো বলছে একটা টপিকও তুমি ইগনোর করে অ্যাডমিশন টেস্ট দিতে যাইও না দয়া করিয়া। এবার আসো দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রে কমায় কমায় বলছি। দ্বিতীয় পত্রে দেখো পরিবেশ রসায়নের মধ্যে প্রথমে বায়ুমণ্ডলীয় স্তরগুলা কোনটা কত কিলোমিটার, এদের বৈশিষ্ট্য। যেমন আমাদের মাথার উপর আছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারকে আমরা কি বলি? আমাদের মাথার ঠিক উপরে আছে কি? আমাদের মাথার ঠিক উপরে আছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারকে আমরা কি বলি? ট্রপোস্ফিয়ারকে আমরা বলি ক্ষুব্ধমণ্ডল, কারণ ঝড় বৃষ্টি হয়। এর উপরে 0 থেকে 15, 15 থেকে 50 কি স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলি? শান্তমণ্ডল। তার উপর মেসোস্ফিয়ার, তার উপর থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। তো কোনটার তাপমাত্রা কত, কোনটায় কত তাপমাত্রা পৌঁছাতে পারে, কোনটার কতটুকু হচ্ছে যে বিস্তার, কোনটার মধ্যে কোন ধরনের বাতাস থাকে, হোমোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ার। তারপর বায়ুমণ্ডলে বাতাস কোনটার পার্সেন্টেজ কত পরিমাণ, এই জায়গাটা খুব ভালো করে জানতে হবে। বায়ুমণ্ডলটা এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তারপর চলে যাবো তুমি ওজোন স্তর। ওজোন স্তর কই থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে থাকে। আর ওজোন গ্যাসটা যদি আমাদের ট্রপোস্ফিয়ার অঞ্চলে আসে তখন কিন্তু সেটা গ্রিন হাউস গ্যাস হয়ে যায়। ওজোন স্তরে ক্ষতি করে যে সিএফসি, সিএফসি 11, সিএফসি 12, সিএফসি 114, সিএফসির সংকেতগুলো একটু জানবে, এবং একটা ট্রিক আছে না আমরা যেভাবে সিএফসি গুলো বের করি। সিএফসি আরেক নাম কিন্তু ফ্রিয়ন। গ্রিন হাউস প্রভাব কোন গ্যাস রাখে? কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড ছাড়াও আর কি কি গ্রিন হাউস গ্যাস আছে, কোনটার কত পার্সেন্ট কন্ট্রিবিউশন আছে, খুব ভালো করে জানতে হবে। এসটিপি, এসএটিপি। এসটিপিতে হচ্ছে আমাদের চাপ 1 অ্যাটমসফিয়ার, তারপর হচ্ছে তাপ 0 ডিগ্রি সেলসিয়াস। এসএটিপিতে হচ্ছে চাপ হচ্ছে আমাদের ফিক্সড নাই, তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। এই জন্য এসটিপিতে কিন্তু আয়তন 24.789 লিটার হয়ে যায়। এসিড ক্ষারের যে 3টা মতবাদ আছে, ব্রনিস্টেড, লাউরি, লুইসের মতবাদ, আরেনিয়াসের মতবাদ, আসতে পারে পরীক্ষায়। ব্রনিস্টেড, লাউরির মতবাদে অনুযায়ী প্রোটন দাতাকে কি বলবো, প্রোটন গ্রহীতাকে কি বলবো, কোনটা হচ্ছে যে এটার অনুবন্ধী ক্ষারক কি, ওইটার অনুবন্ধী অ্যাসিড কি। তো লুইসের মতবাদ অনুযায়ী কোনটা অ্যাসিড কোনটা ক্ষার, এই জিনিসগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য পেইড কোশ্চেন। তারপর ডিও যে আছে ডিজলভ অক্সিজেন, এটার লেভেল কত বাংলাদেশে, মানে WHO অনুমোদিত লেভেল। বড, এটা WHO অনুমোদিত লেভেল। কডের WHO অনুমোদিত লেভেল। TDS এর WHO অনুমোদিত লেভেল। খড় পানি, স্থায়ী খরতা, অস্থায়ী খরতা, খড় পানির লেভেল কতটুকু, স্থায়ী খরতা কিভাবে দূর করি, অস্থায়ী খরতা কিভাবে দূর করি, স্থায়ী খরতা দূর করতে গেলে কি কি সমস্যার মধ্যে পড়তে পারি, এই জিনিসগুলো কিন্তু ভালো করে জানতে হবে। আর্সেনিকের দূষণ মাত্রা কতটুকু, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, লেড, এদের হচ্ছে যে কোনটার দূষণ মাত্রা কতটুকু, এটা আমাদের জানতে হবে। এবং এখান থেকে কোনটা থেকে কি রোগ হয়, কোনটা কার্সিনোজেনিক, কোনটা এনিমিয়া হয়, কোনটার কারণে ক্যাডাং রোগ হয়, কোনটার কারণে লেড লাইন পরে শিশুর মস্তিষ্কের বৃদ্ধি কোনটার কারণে ব্যাহত হয়। সো এই দূষণগুলো সম্পর্কে কিন্তু আমাদের একদম A to Z ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। সো এখান থেকে এই কয়টা জিনিস পড়লে আমার মনে হয় হয়ে যায়। পরিবেশ রসায়নের ম্যাথ অনেকটা আমাদের ব্লেন্ড করে হচ্ছে যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায়ের সাথে, এই জন্য ম্যাথের কথা আলাদাভাবে আর বললাম না। যেটা তোমাদের মানে তোমরা যে টপিকটা নিয়ে সবচেয়ে বেশি হচ্ছে আতঙ্কিত, জৈব যৌগ থেকে আমি অল্প কিছু টপিক বলি, এই টপিকগুলো একটু দেখা যাবে, অবশ্যই দেখা যাবে। আর কিছু দেখো আর না দেখো, জৈব যৌগ থেকে বইটা খুললেই তুমি গ্লিসারিন পড়া শুরু করবা, গ্লিসারিনের সব কিছু পড়বা, একদম হচ্ছে প্রস্তুতিটাও একটু একবার রিডিং দিবা। আপেক্ষিক গুরুত্ব কত, স্পেন্ট লাই জিনিসটা কি, অ্যাক্টোলিন টেস্টের কথা তো অবশ্যই জানতে হবে, গ্লিসারিনের কয়টা ওয়েজ আছে, নাইট্রোগ্লিসারিন একদম সুন্দর করে, নাইট্রোগ্লিসারিন কি, নাইট্রোগ্লিসারিনের ব্যবহার কোথায় কোথায় হয় একদম বিস্তারিত, টিএনটি কি, টিএনটি ব্যবহার কোথায় হয় বিস্তারিত, ফেনল কি, ফেনলের ব্যবহার কোথায় কোথায় হয়, ফেনল কিভাবে শনাক্তকরণ করি, ফেনল উৎপাদনের পদ্ধতি বিস্তারিত, পলিমার নিয়ে যা আছে সবকিছু সুন্দর করে পড়ে ফেলবা, যে আমাদের কোনটা সংযোজন পলিমার, কোনটা ঘনীভবন পলিমার, সংযোজন পলিমারে পলিথিন, পলিস্টারিন, টেফলন, এটা কোন জায়গায় কোনটা ব্যবহার হয়, নাইলন, অ্যাক্রোলিন, টেরিলিন কোনটা কোন জায়গায় ব্যবহার হয়, একদম সুন্দর করে আবেগ মিশায় ভালোবেসে পলিমার পড়বা। এই টপিকটা থেকে 1 2 3 4 5 এই 5টা টপিক থেকে একটা প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় না আসাটা আনলাইকলি, না আসলে অবাক হবো আমি যদি এখান থেকে একটা প্রশ্ন না আসে। তারপর তুমি অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, এই 3টা টপিক, অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ, অ্যালডিহাইড কিটোন উৎপাদন, অ্যালডিহাইড কিটোন সুন্দর করে পড়বা। অ্যালকোহল শনাক্তকরণ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কিভাবে শনাক্তকরণ করি, মিথানল কিভাবে শনাক্ত করি আয়োডক্স তৈরি করে, ইথানল শনাক্ত করি আয়োডোফর্ম বিক্রিয়া দিয়ে, আয়োডোফর্ম বিক্রিয়া কি সেটা জানবা। এবং অ্যালকোহলের ক্ষেত্রে রেকটিফাইড স্পিরিট, মিথিলেটেড স্পিরিট, তারপর হচ্ছে আমাদের পাওয়ার অ্যালকোহল, একটা ছক আছে বইয়ের মধ্যে, কালো করে বক্সটা খুব সুন্দর করে পড়ে ফেলবা। অর্থপ্যারা ম্যাটা নির্দেশক কারা, অর্থপ্যারা যারা তারাই বলয় সক্রিয়কারী, ম্যাটা যারা তারাই বলয় নিষ্ক্রিয়কারী, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এই জায়গাটাও দেখবা, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে।
সমানুতাটা খুব ভালো করে দেখবা। আলোক সক্রিয় সমাণু, কাইরাল কার্বন কার মধ্যে আছে বের করতে দেয়। সিস ট্রান্স সমানুতা কে দেখায় না, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপর কার্যকারীমূলক সমানুতা, যে এটার কার্যকারীমূলক সমাণু কি হতে পারে, ম্যাটামারিজম, টটোমারিজম। সমানুতাটা একটু ভালো করে দেখো। আমার কিন্তু জৈব যৌগের 7টা ক্লাস আমি আপলোড দিয়েছি, আজকে 6 নম্বর ক্লাস আপলোড হয়েছে। যাদের অর্গানিক কেমিস্ট্রি নিয়ে কোনো প্রবলেম আছে তারা আমাদের ব্যাটলস অফ বায়োলজি চ্যানেলে গিয়ে দেখবে, জৈব যৌগের একটা প্লে লিস্ট আমরা দিচ্ছি, কালকের মধ্যে সব ক্লাস আপলোড হয়ে যাবে। জৈব যৌগ নিয়ে অতিরিক্ত আতঙ্কে যদি থাকো, সেই আতঙ্কের কারণে যদি তোমার পড়ালেখা না হয়, তাহলে একদিন সময় নিয়ে খালি জৈব যৌগের আমার ক্লাসগুলো করো। এর বাইরে আমি ক্লাসে যা পড়েছি তার বাইরে ইনশাল্লাহ একটা প্রশ্ন জৈব যৌগ থেকে আসবে না। তারপর হচ্ছে আলকাতরার আংশিক পাতনের একটা ছক দেওয়া আছে, সেই ছকে লঘু তেল, ভারী তেল, মধ্যম তেল, কোন তেল থেকে কি পাই, এ জাতীয় প্রশ্ন আসে। ডেটল, প্যারাসিটামল, পিক্রিক অ্যাসিড, হেক্সামিন। ডেটল কি, প্যারাসিটামল কি, কোথায় ব্যবহার হয়, ডেটলের অপর প্রধান উপাদানের নাম কি, প্যারাসিটামল অপর নাম কি, পিক্রিক অ্যাসিড কোথায় ব্যবহার হয়, হেক্সামিন কোথায় ব্যবহার হয়। পিক্রিক অ্যাসিড বার্নলে আর হেক্সামিন হচ্ছে বাতজ্বর এবং গাউট, এই দুইটা চিকিৎসায় ব্যবহার করে, ফর্মালডিহাইড আর অ্যামোনিয়া মিশায় তৈরি করে। আর ডেটল, প্যারাসিটামল, এই কয়টা টপিক অবশ্যই দেখো। বাকি জিনিস তুমি দেখতে চাইলে দেখো, না দেখতে চাইলে না দেখো, এটা তোমার উপর। বাট এই কয়টা টপিক যদি না দেখে যাও তুমি পস্তাবা, আমি পস্তাবো না কিন্তু। তারপর হচ্ছে যে আমাদের পরিমাণগত রসায়নের ক্ষেত্রে ম্যাথ, পরিমাণগত রসায়নের ম্যাথের উপর আমার একটা 30 মিনিটের ক্লাস আছে, চোখ বন্ধ করে ওই ক্লাসটা করবো। ওই ম্যাথগুলোর বাইরে অন্য কোনো ম্যাথ ইনশাল্লাহ আসবে না। নির্দেশকের একটা ছক দেওয়া আছে, নির্দেশকের ছক একদম ঠাডায় মুখস্থ করবা, কোনো বাদ দেওয়া দিই নেই নির্দেশকের ছক থেকে। টাইট্রেশন, সবল অ্যাসিড সবল ক্ষারের বিক্রিয়ায় কোন নির্দেশক, মৃদু অ্যাসিড সবল ক্ষারের বিক্রিয়ায় কোন নির্দেশক, এই 4টা কথা আছে। এবং টাইট্রেশন নিয়ে একটা পাতা আছে বইয়ের মধ্যে, টাইট্রার কাকে বলি, টাইট্রাইন কাকে বলি, কি কি আমাদের জিনিস লাগে, কি কি আমাদের হচ্ছে পাত্র লাগে, এই জিনিসটা ভালো করে দেখবা। তড়িৎ রসায়নের ক্ষেত্রে তড়িৎ পরিবাহী ও এর প্রকার ভেদটা পড়বা, যে সবল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, তারপর হচ্ছে আমাদের হচ্ছে সুপরিবাহী, অপরিবাহী। দাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য পড়বা। ফ্যারাডে সূত্রে ম্যাথ বলতে আমরা বুঝি 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে সবচেয়ে বেশি কোনটা জমা হবে, 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে সোডিয়ামের কত মোল সঞ্চিত হবে, 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে অ্যালুমিনিয়ামের কতটুকু সঞ্চিত হবে। এই জায়গাগুলো, এই ম্যাথগুলো আশা করি তোমরা যেখানেই পড়ছো তোমাদের বলা হয়েছে, বোঝানো হয়েছে। সো এই জায়গাটা ভালো করে দেখবা। ধাতুর সক্রিয়তা সিরিজ কোনটা আগে হচ্ছে যে আমাদের চার্জ মুক্ত হবে, বা এটা দ্রবণ থেকে কে চার্জ মুক্ত হবে। সক্রিয়তা সিরিজ এটা 3টা শর্ত আছে, যে এই শর্তের উপর ভিত্তি করে আগে চার্জ মুক্ত হবে। এরপর বইয়ের ঠিক নিচে ওই জিনিসটা শেষ হওয়ার পর ঠিক নিচে একটা ছক দেওয়া, একটা 7টা বা 8টা পয়েন্ট আছে, যে এই তড়িৎ বিশ্লেষণে এটা পাই, ওই তড়িৎ বিশ্লেষণে এটা পাই, ভালো করে পড়বা। ব্যাটারি নিয়ে তো 100% সব কিছু ব্যাটারির ভালো করে পড়বা, কোন ব্যাটারির হচ্ছে ভোল্টেজ কতটুকু, কি সুবিধা অসুবিধা, ব্যাটারি সব ভালো করে পড়বা। হাইড্রোজেন ফুয়েল সেলটাও ভালো করে পড়তে হবে। এই কয়টা জিনিস, প্রত্যেকটা ব্যাটারির মধ্যে অ্যানোডকে, ক্যাথোডকে, তড়িৎ বিশ্লেষ্যকে, এই 3টা কথা কিন্তু ভালো করে জানবা। অর্থনৈতিক রসায়নের ক্ষেত্রে আমি তোমাকে কিছু শিল্প নিয়ে পড়তে বলবো। কয়লার 100%, ইচ অ্যান্ড এভরিথিং কয়লার পড়বা। প্রাকৃতিক গ্যাস কথাটা বাদ গেছে এখানে, প্রাকৃতিক গ্যাস অবশ্যই আসবে, প্রাকৃতিক গ্যাস অবশ্যই আসবে, এখানে হচ্ছে প্রাকৃতিক গ্যাস অবশ্যই আসবে, ঠিক আছে, প্রাকৃতিক গ্যাস অবশ্যই আসবে। গ্যাস, কয়লা, কাগজ, সিমেন্ট, কাঁচ, চামড়া শিল্প একদম ঠাড়া মুখস্থ থাকতে হবে। কিছু স্পেশাল কথা আছে, চামড়া শিল্পে যেমন হচ্ছে চামড়া শিল্পে ট্যানিং করি, কিউরিং করি আমরা, তাই না। কাঁচ শিল্পে আমরা কি করি জানো, কাঁচ শিল্পে হচ্ছে আমাদের অ্যানিলিং করা হয়। তারপর হচ্ছে সিরামিক শিল্পে বিস্কুট ফায়ারিং করা হয়, কাগজ শিল্পে বিটিং করা হয়। এরকম কিছু মানে ট্রিকি টার্ম আছে, একটুগুলো একটু দেখবা। এই শিল্পগুলো সম্পর্কে ভালো করে জানবা। ন্যানোকণা নিয়ে কোনো কিছু বাদ দিবেন না, ন্যানোকণা শুরু করে শেষ পর্যন্ত একদম ভালো করে পড়বা। অন্য কিছু পড়ো আর না পড়ো, ঠিক আছে। বলবা ভাই আপনি তো সব বলছেন, সবই তো বলবো, কোনো কিছুকে বাদ দেওয়ার সুযোগ আছে, বাট আমি তোমাদের একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম কোন জিনিসগুলোকে তুমি বেশি প্রায়োরিটি দিবে, ঠিক আছে। তো এগুলা একটু ভালো করে পড়ো, ঠান্ডা মাথায় পড়ো, ইনশাল্লাহ তোমরা আটকাবা না, আমার ভরসা। যারা পরিশ্রম করছো তারা সফল হবা, আর যদি মেডিকেলে সফল না অন্য কোনো ক্ষেত্রে সফল হবা, হতাশ হবা না। তোমাদের কিন্তু 3টা পরীক্ষা আছে, 1 তারিখ মেডিকেল, 8 তারিখ ডেন্টাল, 8 তারিখ এএফএমসি, 20 বা 22 তারিখ মোস্ট প্রবাবলি হচ্ছে যে আমাদের ডেন্টাল পরীক্ষা। সো হতাশ হওয়া যাবে না। আমাদের জীবনে পরিস্থিতি যেটাই হোক আমাদেরকে চেষ্টা করে যেতে হবে, কারণ চেষ্টাই মানুষকে সফল করে, তাই না। থ্যাংক ইউ অল।